লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আলোর অলরেডি আমরা একটা ক্লাস করে ফেলেছি, যেই ক্লাসে আমরা জেনেছি যে আলো কি, আর 2 হচ্ছে আলোর কি কি ধর্ম আছে আর কোন ধর্মগুলো আমাদের এখন পড়তে হবে, অর্থাৎ ক্লাস 10-এ পড়তে হবে। তো সেখানে প্রথম ধর্ম দেখবে ছিল যে প্রতিফলন। তো আজকের সেকেন্ড ক্লাসে আমরা শুরু করব আলোর প্রতিফলন সম্পর্কে। তো আলোর প্রতিফলন হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মের জন্য আমরা 95% বস্তুকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তোমার চারপাশে তুমি যে বস্তুকে দেখতে পাচ্ছ তার পিছনের মূল কারণ হচ্ছে আলোর প্রতিফলন ধর্ম। অর্থাৎ আলোর প্রতিফলনের জন্যই কিন্তু আমরা বস্তুকে দেখতে পাই, মেনলি দেখতে পাই প্রতিফলনের জন্য আর প্রতিসরণের জন্য। এবার প্রতিফলনের জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বস্তুকে দেখতে পাই, প্রতিসরণের জন্যও দেখতে পাই কিন্তু সেটা খুব কম। প্রতিফলনের জন্যই আমরা ম্যাক্সিমাম কোনো একটা বস্তুকে দেখতে পাই। তাহলে তুমি কোনো একটা বস্তুকে দেখতে পাচ্ছ, কার জন্য দেখতে পাচ্ছ? প্রতিফলনের জন্য দেখতে পাচ্ছ। তাহলে প্রতিফলন ব্যাপারটা কি সেটা তোমাকে জানতে হবে, তাই তো? জানা তোমার দরকার, অবশ্যই দরকার। তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আলোর প্রতিফলন কি এবং প্রতিফলনের পিছনের পুরো ফিজিক্সটাকে আমরা বুঝবো। ঠিক আছে, চলো। প্রতিফলন কাকে বলছে না, প্রতিফলন কাকে বলে আগে যদি আমি তার ডেফিনেশন বলি, তাহলে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে যখন কোনো একটা আলোকরশ্মি কোনো একটা বিভেদ তলে এসে আপতিত হয়, সেই বিভেদ তল থেকে যদি পুনরায় আলোকরশ্মি প্রথম মাধ্যমে ফিরে যায় তাকে প্রতিফলন বলছে। মাথায় কিছু ঢুকলো না? চলো ব্যাপারটাকে ছবি এঁকে বোঝার চেষ্টা করি। ধরো এই জায়গায় কোনো একটা আয়না আছে, এই জায়গায় ধরো কোনো একটা এরকম আয়না আছে। আয়না মানে কি? আয়না কাঁচ দিয়ে তৈরি হয়। তার মানে এই আয়নাটার ভিতরে যে মাধ্যম আছে সেই মাধ্যমটা হচ্ছে কাঁচ মাধ্যম। কাঁচ মানে হচ্ছে গ্লাস। তাহলে কি মাধ্যম? কাঁচ মাধ্যম বা গ্লাস মিডিয়াম আছে। এইবার ঠিক আয়নার ওপরে সাধারণত কি থাকে? বায়ু থাকে। তাহলে আমি ধরে নিচ্ছি ওপরে যে মাধ্যমটা সেই মাধ্যমটা হচ্ছে বায়ু বা এয়ার, বায়ু বা এয়ার। এইবার ধরো এই বায়ু মাধ্যম থেকে কোনো একটা আলোকরশ্মি এসে এই কাঁচ মাধ্যমে এসে আপতিত হলো। কোথায় আপতিত হলো? ঠিক এই কাঁচ মাধ্যমে বা কাঁচের ওপর এসে পড়লো, এই কাঁচের ওপর এসে পড়লো। দেখো এই যে তলটা এঁকেছি এই তলটাকে এক কথায় বলা হচ্ছে কি না, বিভেদ তল। বিভেদ মানে কি? যে আলাদা করেছে কাকে কাকে। দেখো বায়ুকে এবং কাঁচকে আলাদা করেছে কে? এই লাইনটা। তার জন্য এই যে তলটা, এই তলটাকে আমরা কি বলি? বিভেদ তল। বিভেদ তল মানে হচ্ছে দুটো মাধ্যমের মাঝের যে তল, অর্থাৎ যেই তলটা দুটো মাধ্যমকে সেপারেট করে তাকে আমরা বলছি বিভেদ তল। তার মানে এই যে তলটা, এই তলটা হচ্ছে এটা বিভেদ তল। যদি আমি নাম দিয়ে দিই এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই হচ্ছে কি? এক্স ওয়াই হচ্ছে একটা বিভেদ তল। চলো লিখে দিই দরকার হলে, এক্স ওয়াই হচ্ছে একটা বিভেদ তল। ঠিক আছে, তাহলে আলো যখন কোনো একটা বিভেদ তলে এসে পড়লো, অর্থাৎ দুটো মাধ্যমের যে দুটো মাধ্যম যেখানে আলাদা হয়েছে সেই তলে এসে পড়লো, পড়ার পর যদি আলোটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়, যেমন এই আলোটা দেখো বায়ু মাধ্যম থেকে এসেছে, পড়েছে কোথায়? কাঁচে। কাঁচ থেকে যদি আবার পুনরায় বায়ু মাধ্যমেই ফিরে চলে যায়, অর্থাৎ যে মাধ্যম থেকে এসে পড়লো, বায়ু থেকে পড়লো, পুনরায় বায়ুতে ফিরে চলে গেল, যে মাধ্যম থেকে এসে পড়লো সেই মাধ্যমেই ফিরে চলে গেল, তাহলে আলোর এই ধর্মটাকে আমরা বলছি কি না, প্রতিফলন। কি বলছি? প্রতিফলন। ক্লিয়ার? যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে প্রতিফলনের সাহায্যে কিভাবে আমরা কোনো বস্তুকে দেখতে পাচ্ছি। ধরো আমি বলছি এই মার্কারটা, এই মার্কারটাকে আমি কিভাবে দেখতে পাচ্ছি। তা আমার সামনে যেখানে লাইট আছে, যেটা আমার সোর্স, আলোর উৎস যেটা, সেখান থেকে আলো এসে পড়ছে কোথায়? মার্কারে। মার্কারের এই তলটাতে এসে পড়ছে। সেই তল থেকে আলোক রশ্মি ফিরে যাচ্ছে কোথায়? আমার চোখে। এরকম করে আলো এসে পড়লো, পড়ে আমার চোখে গেল, আলো এসে পড়লো, আমার চোখে গেল। তার মানে এই যে আলো এসে পড়ে আবার দেখো আমার চোখে যাচ্ছে, তার মানে বায়ু মাধ্যম থেকে এসে পড়লো মার্কারের তলে, আবার বায়ু মাধ্যমেই ফিরে এলো, তার মানে প্রতিফলন ঘটলো। তার জন্যই দেখো আমি মার্কারটাকে দেখতে পাচ্ছি। তার মানে আমরা কোনো বস্তুকে দেখতে পাই তার পিছনের মূল কারণ হচ্ছে কি না, এই প্রতিফলন। আর প্রতিফলন কাকে বলে? যখন আলোকরশ্মি কোনো বিভেদ তলে এসে পড়ে, বিভেদ তল থেকে যদি আবার পুনরায় প্রথম মাধ্যমেই ফিরে যায়, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলি? প্রতিফলন বলি। ঠিক আছে, আর যেই তলটা দুটো মাধ্যমকে সেপারেট করে তাকে আমরা বলছি বিভেদ তল। ক্লিয়ার? ধরো আমি নাম দিলাম এ বি, একটা রশ্মি এসে পড়লো আর বিসি রশ্মিটা কি হলো? ফিরে গেল।
এবিটা এসে পড়লো, এবি রশ্মিটা এসে পড়লো, আর বিসি রশ্মিটা কি হলো, ফিরে গেল। তাহলে এবিটাকে আমরা কি বলবো, যে রশ্মি এসে পড়বে তাকে আমরা বলবো আপতিত রশ্মি। কি বলবো, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। ক্লিয়ার? 2 নাম্বার, যেই বিন্দুতে এসে পড়েছে, ভালো করে দেখো, যেই বিন্দুতে রশ্মিটা এসে পড়েছে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, এই যে বি বিন্দুটা, বি বিন্দুটাকে আমরা কি বলবো, বি বিন্দুটাকে আমরা বলবো আপাতন বিন্দু। যে বিন্দুতে আলো এসে পড়বে তাকে আমরা বলবো আপাতন বিন্দু। আপতন বিন্দু কাকে বলে, আপতিত রশ্মি কাকে বলে, এসব মুখস্থ করার দরকার নেই, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। আপতিত রশ্মি মানে কি, যে রশ্মিটা এসে পড়লো। আপতন বিন্দু মানে কি, বিভেদ তলের ওপর যেই বিন্দুতে রশ্মিটা এসে পড়লো তাকে বলছে আপতন বিন্দু। কি বলা হচ্ছে, আপাতন বিন্দু। ক্লিয়ার? এইবার এই আপতন বিন্দু থেকে যে রশ্মিটা ফিরে চলে গেল, অর্থাৎ বিসি, এই বিসি রশ্মিটা কিসের জন্য ফিরে গেল, প্রতিফলনের জন্য ফিরে গেল। তো বিসি রশ্মিটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তো এতদূর পর্যন্ত কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে? এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম, যে আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যম থেকে বিভেদ তলে এসে পড়ে, পড়ার পর পুনরায় প্রথম মাধ্যমেই ফিরে চলে যায়, আলোর এই ঘটনাটাকে আমরা বলছি যে আলোর প্রতিফলন। তাহলে যে তলে এসে পড়লো তাকে আমরা বলবো বিভেদ তল, যে রশ্মি এসে পড়লো তাকে বলবো আপতিত রশ্মি, যে রশ্মি ফিরে গেল তাকে বলবো প্রতিফলিত রশ্মি, আর যে বিন্দুতে এসে পড়লো তাকে বললো আপতন বিন্দু। এই নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এইবার এই প্রতিফলনের পিছনের ফিজিক্সটাকে বোঝার জন্য, বা তুমি বলতে পারো প্রতিফলনকে ইন ডিটেলে পড়ার জন্য, আমরা কি করি, একটা লম্ব টানি। যেই লম্বটাকে টেনে এর পিছনের বিভিন্ন সূত্রগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি, যাকে আমরা বলি অভিলম্ব। এই অভিলম্বটা কি করি, আমরা নিজেরা কল্পনা করি যাতে করে প্রতিফলনকে আমরা বুঝতে পারি। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা অভিলম্বর কল্পনা করি, এটা একটা কল্পনা মাত্র। ক্লিয়ার? তাহলে অভিলম্ব কাকে বলছে এটা আমাদের জানতে হবে। অভিলম্ব বলা হচ্ছে যে বিভেদ তলের ওপর আপতন বিন্দুর ওপর অঙ্কিত লম্বকে বলা হচ্ছে অভিলম্ব। আপতন বিন্দুর ওপর বিভেদ তলের ওপর যে লম্ব হবে তাকে বলবো অভিলম্ব। তাহলে আপতন বিন্দু কোনটা, এটা হচ্ছে আমার আপতন বিন্দু, বি হচ্ছে আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দু দিয়ে একটা লম্ব টানবো, যেই লম্বটা কার ওপর লম্ব হবে, এই বিভেদ তলের ওপর লম্ব হবে। তাহলে এটা যদি বিভেদ তল হয়, এর ওপর লম্ব মানে এরকম টাইপের হবে, কিন্তু সেই লম্বটা যাবে কোন দিকে, আপতন বিন্দু দিয়ে যাবে। তাহলে এই আপতন বিন্দু দিয়ে যায় এমন একটা লাইন টানবো যেই লাইনটা বিভেদ তলের ওপর লম্ব হবে। দেখো এই টোটাল কোনটা 90 ডিগ্রি, এই বিভেদ তলের ওপর এটা কিরকম লম্ব, এইটাকে আমরা বলবো অভিলম্ব। তাহলে যদি আমি এটার নাম দিয়ে দিই ডি, তাহলে বিডিটা কি, বিডি হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বটা কি প্রতিফলনের অংশ না, এটাকে আমরা কল্পনা করছি যাতে করে আমরা প্রতিফলনকে সহজে বুঝতে পারি। ঠিক আছে, চলো তাহলে বিডিটা কি, বিডি হচ্ছে অভিলম্ব, বিডি হচ্ছে অভিলম্ব, বিডি হচ্ছে কি অভিলম্ব। তাহলে এই গেল প্রতিফলনে ব্যবহৃত বিভিন্ন যে তোমার বিভিন্ন যে জিনিসগুলো, কি কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, আর একটা গেল অভিলম্ব। অভিলম্ব কি, অভিলম্ব হচ্ছে বিভেদ তলের ওপর লম্ব, কিন্তু ওই লাইনটাকে আপতন বিন্দু দিয়ে যেতে হবে, অন্য কোনো জায়গা দিয়ে গেলে চলবে না, তাকে আমরা বলবো অভিলম্ব। এই ছবিতে বিডিটা হচ্ছে কি না অভিলম্ব। কোনো অসুবিধা? চলো নেক্সট, খুব ভালো করে শুনবে। তারপর আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, তাহলে আপতিত রশ্মি কোনটা, আপতিত রশ্মি হচ্ছে এইটা, অভিলম্ব কোনটা, এক মিনিট, অভিলম্ব কোনটা, অভিলম্ব হচ্ছে এইটা। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আমরা বলবো আপাতন কোণ। কি বলবো, আপাতন কোণ। তাহলে এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করছে এই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ, যাকে লেখা হয় কি দিয়ে, আই দিয়ে, ছোট হাতের আই দিয়ে। কেন, কারণ আপাতন কোণের ইংলিশ নাম হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাই জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তার জন্য এটাকে বলছি আপাতন কোণ। তাহলে দেখো আমরা আরো কিছু জানতে পারছি, এ বি ডি, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি এটাকেই আমরা ছোট হাতের আই দিয়ে লিখি, আর এই আইটাকেই আমরা বলি কি আপাতন কোণ।
আপাতন কোণ। চলো ক্লিয়ার। আপাতন কোণ। 2 নাম্বার প্রতিফলিত রশ্মি, বিসি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই যে লিখেছ বিসি প্রতিফলিত রশ্মি। তো এই প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলি প্রতিফলন কোণ। কি বলি? প্রতিফলন কোণ, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তার জন্য এটাকে আর দিয়ে লেখা হয়। তার মানে এই যে কোণটা, কোণ ডিবিসি, কোণ ডিবিসি, এটাকে আমরা আর দিয়ে লিখি। আর এই আরটাই হচ্ছে কি কোণ? প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ব্যাপার স্যাপার, কোনটা আপতন কোণ, কোনটা প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ কাকে বলছে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, তাহলে এই কোণটা হচ্ছে আমার আপতন কোণ। প্রতিফলন কোণ কাকে বলছে? প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, সেই কোণটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। তার মানে কোণ এবিডি হচ্ছে আপতন কোণ, আর কোণ ডিবিসি হচ্ছে কি না প্রতিফলন কোণ। এখানে আরো একটা কোণ আছে। কি আছে? আরো একটা কোণের কনসেপ্ট আছে। সেই কোণটাকে বলা হচ্ছে চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। কি কোণ? চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের এই আয়নাটা না থাকতো তাহলে আলোক রশ্মি কোন দিকে যেত? আমরা জানি আলো সরল রেখায় যায়। তো যদি আয়নাটা না থাকতো তাহলে এই আলোক রশ্মিটা এই জায়গায় প্রতিফলিত হতো না, আলোক রশ্মিটা এরকম ভাবে সোজা এই দিকে বেরিয়ে চলে যেত। যেত। যদি আয়নাটা না থাকতো, আয়না থাকার জন্য রশ্মিটা এরকম ভাবে এসে এদিকে বেরিয়ে চলে গেছে, কিন্তু যদি আয়নাটা না থাকতো তাহলে আলোক রশ্মি এভাবে সোজা বেরিয়ে চলে যেত। ঠিক? তাহলে আলোক রশ্মিটা যেত কোন দিকে? এই দিক বরাবর আলোক রশ্মিটা চলে যেত। কিন্তু আয়নাটা থাকার জন্য রশ্মিটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে রশ্মিটা কত ডিগ্রি বেঁকে গেছে? প্রতিফলনের জন্য রশ্মিটা কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? যাওয়ার কথা ছিল এই দিকে, যাচ্ছে এদিকে, তাহলে কতটা বেঁকে গেছে? তুমি বলবে এতটা কোণে বেঁকে গেছে। এদিকে যাওয়ার কথা ছিল, যাচ্ছে এদিকে, তাহলে এতটা কোণে বেঁকে গেছে। এই কোণটাকেই আমরা বলছি বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। কি বলছি? বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ, যেটাকে লেখা হয় কি দিয়ে? ডেল্টা দিয়ে। কি দিয়ে? ডেল্টা দিয়ে। ক্লিয়ার? তার মানে ভালো করে দেখো, যদি আমি এটার নাম দেই, বা এখানে তুমি ডেল্টা দিয়েও লিখতে পারো, এই ডেল্টাটা হচ্ছে কি? বিচ্যুতি কোণ, বা এটাকে শর্টে চ্যুতি কোণও বলে। বিচ্যুতি বা চ্যুতি কোণ। তাহলে বিচ্যুতি বা চ্যুতি কোণ কাকে বলে? প্রতিফলনের জন্য আলোক রশ্মি যতটা কোণে বেঁকে যায়, যতটা কোণে বেঁকে যায়, যতটা কোণে বেঁকে যায়, তাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। তাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। ক্লিয়ার? তার মানে তুমি যদি এখানে একটা নাম দিয়ে দাও, ধরো ডি দিয়েছো, এখানে নাম দিয়ে দাও, ই নাম দিয়ে দাও, তাহলে ই বি সি, ই ই বি সি, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ই বি সি, এইটা কি আমরা ডেল্টা বলছি, যাকে আমরা বলছি বিচ্যুতি কোণ। তাহলে এই তিনটে কোণ সম্পর্কেও তোমাকে জানতে হবে। কি কি? আপতন কোণ, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ। আর আর বিচ্যুতি কোণ মানে কি? যদি দর্পণ না থাকতো আলোক রশ্মি সোজা যেত, দর্পণ থাকার জন্য প্রতিফলিত হয়ে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিফলনের জন্য রশ্মিটা এইদিকে বেঁকে গেছে। তাহলে যত ডিগ্রি কোণে বেঁকে গেছে, প্রতিফলনের জন্য আলোক রশ্মি যত ডিগ্রি কোণে বেঁকে যায়, তাকে আমরা বলছি কি কোণ? না বিচ্যুতি কোণ। ক্লিয়ার এতদূর পর্যন্ত? কোনো অসুবিধা? তাহলে এই টার্মগুলো সম্পর্কে তোমাকে কিন্তু জানতেই হবে, তুমি যদি প্রতিফলনকে ভালোভাবে বুঝতে চাও। কি কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, অভিলম্ব, আপতন কোণ, প্রতিফলন কোণ, বিচ্যুতি কোণ। কোনো অসুবিধা? মুছে দিয়ে এতদূর পর্যন্ত? চলো, এতদূর পর্যন্ত মুছে দিলাম। মুছে দিয়ে এটা লিখে নিয়েছ। চলো তারপর এইবার এই প্রতিফলনের সূত্র আছে। কতগুলো সূত্র আছে? দুটো সূত্র আছে। প্রতিফলনের দুটো সূত্র আছে, সেই দুটো সূত্র আমাদের জানতে হবে। সেই দুটো সূত্র কি কি? তাহলে হেডিং করে ফেলো, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র। প্রতিফলনের প্রথম সূত্রতে বলা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। প্রথম সূত্রে বলা হচ্ছে আপতিত রশ্মি, কমা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং
আপাতন বিন্দুর ওপর আপাতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। কি সূত্র? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুর ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত। মানে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্ব, এরা সব সময় একটা তলের মধ্যেই থাকবে, এরা সব সময় একটা তলের মধ্যেই থাকবে, এরা কখনো আলাদা আলাদা তলে যেতে পারে না। ক্লিয়ার? 2 নাম্বার সূত্র কি? প্রতিফলনের 2 নাম্বার সূত্র হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। কি সূত্র? 2 নাম্বার সূত্রতে বলা হচ্ছে প্রতিফলন যদি ঘটে তাহলে অবশ্যই আপাতন কোণের মান, আপাতন কোণ অর্থাৎ আই এর মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে, অর্থাৎ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র। কি? যদি কোনো একটা আলোক রশ্মির ধরো প্রতিফলন হলো, আপতন কোণের মান যা হবে এই প্রতিফলন কোণের মান তাই হবে। অর্থাৎ যদি কোনো একটা আলোক রশ্মি ধরো 50 ডিগ্রি কোণে এসে আপতিত হলো, তাহলে আপতন কোণের মান 50 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 50 ডিগ্রিই হবে, 50 ডিগ্রিই হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? চলো তাহলে আমরা এটা পর্যন্ত বুঝে গেলাম। এইবার যেই আমরা প্রতিফলনের দুটো সূত্র বুঝে গেলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে, সাথে সাথে আমরা এই যে চ্যুতিকোণ বা বিচ্যুতি কোণ এঁকেছি এর একটা ফর্মুলা তৈরি করতে পারি, ডেল্টার একটা ফর্মুলা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করতে পারি? দেখো, বিচ্যুতি কোণ, এই বিচ্যুতি কোণের আমরা একটা ফর্মুলা তৈরি করব। কিভাবে? যেহেতু সূত্রটা আমরা বুঝে গেছি প্রতিফলনের, বিচ্যুতি কোণ এর একটা ফর্মুলা তৈরি করব, ডেল্টা ইকুয়াল টু কত সেটাকে আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে? চলো ভালো করে তাকাবে। এই যে আলোক রশ্মিটা এলো, এই যে আলোক রশ্মিটা এসে এতদূর পর্যন্ত পড়লো, যদি দর্পণ না থাকতো বা আয়না না থাকতো আলোক রশ্মি কি হতো? এরকম সোজা বেরিয়ে চলে যেত। তাহলে এই যে টোটাল কোণটা, এই যে টোটাল কোণটা, এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। ঠিক, 180 ডিগ্রি। এইবার আমি যদি এই ডেল্টার মান পেতে চাই, শুধুমাত্র ডেল্টার মান পেতে চাই, তাহলে আমি বলতে পারি যে এই টোটাল 180 ডিগ্রি যে কোণটা আছে এখান থেকে এই কোণটা এবং এই কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই, ভালো করে দেখবে, এই টোটাল কোণটা হচ্ছে 80 ডিগ্রি, তো ওই 180 ডিগ্রি, তাই 180 ডিগ্রি কোণ থেকে যদি আমরা আই কোণটা এবং আর কোণটাকে বাদ দিয়ে দিই তাহলেই দেখো পড়ে থাকছে ডেল্টা কোণটা। কারণ আই কোণ, আর কোণ এবং ডেল্টা কোণ এই তিনটেকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 180 পাচ্ছি তো। তাহলে দেখো আমরা লিখতেই পারি যে আই কোণ প্লাস আর কোণ প্লাস ডেল্টা কোণ সমান 180 ডিগ্রি। ছবিটার দিকে ভালো করে তাকাও, ছবিটার দিকে তাকালেই বুঝতে পারবে আলোক রশ্মিটার যদি দর্পণ না থাকতো আলোক রশ্মিটা কোন দিকে যেত? সোজা বেরিয়ে চলে যেত। দর্পণ আছে বলে এখান থেকে এখানে এলো, তার অভিমুখ চেঞ্জ করে আবার এদিকে বেরিয়ে গেল, অর্থাৎ প্রতিফলন ঘটলো। তাহলে যাওয়ার কথা ছিল এদিকে, যাচ্ছে এদিকে, তাহলে যত ডিগ্রি কোণে বেঁকে গেছে তাকে আমরা বলছি বিচ্যুতি কোণ। তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা। ছবির দিকে ভালো করে তাকালেই তুমি বুঝতে পারবে আই কোণ এর সাথে আর কোণ এবং ডেল্টা কোণ, এই কোণটা এই কোণটা এই কোণটা যদি যোগ করি তাহলে টোটালটাই হচ্ছে তো এই যে কোণটা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি আই প্লাস আর প্লাস ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান কত লিখতে পারি? এখান থেকে বিচ্যুতি কোণের মান কত লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস আই মাইনাস আর লিখতে পারি তো। এই আই আর আরটাকে ও পাশে পাঠিয়ে দিলাম। এইবার প্রতিফলনের সূত্রানুযায়ী, প্রতিফলনের সূত্রতে কি বলছে? প্রতিফলনের সূত্রতে বলা হচ্ছে আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে, অর্থাৎ আই এর মান যা হবে আর এর মান তাই হবে। তার মানে আমি এখানে আর এর জায়গায় আই বসাতে পারি, যেহেতু প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। তাহলে 180 ডিগ্রি মাইনাস আই
মাইনাস আই, আর এর জায়গায় আই বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি? তাহলে দেখো আমরা ডেল্টার একটা ভ্যালু পাচ্ছি, ডেল্টা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। কত? 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে এটাই হচ্ছে প্রতিফলনের ক্ষেত্রে বিচ্যুতি কোণের একটা ফর্মুলা বা চ্যুতিকোণের একটা ফর্মুলা। একটা জায়গা কখনো ভুল করবে না, সেটা হচ্ছে এই যে চ্যুতিকোণ এর ফর্মুলা যেমন প্রতিফলনের ক্ষেত্রে একটা পাই, সেরকমই প্রতিসরণ যখন পড়বো তখনও পাবো। দুটো কিন্তু একই জিনিস না, দুটো ডিফারেন্ট। প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণের ফর্মুলা যা হবে, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের ফর্মুলা কিন্তু আলাদা হবে, দুটোকে কখনোই ঘোলাবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা চ্যুতিকোণের একটা ফর্মুলা পেয়ে গেলাম, ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i, 180 ডিগ্রি মাইনাস 2i। সিমিলারলি আমরা এখানে এটাও লিখতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস আই এর জায়গায় তো আমি আরও বসাতে পারি, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, তাহলে আই এর জায়গায় আমি আরও বসাতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2r, এটাও আমরা বলতে পারি, এটাও আমরা বলতে পারি। তাহলে ডেল্টার দুটো ফর্মুলা পেলাম, কি কি? 180 ডিগ্রি মাইনাস 2i। এবার আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুযায়ী, তাহলে আই এর জায়গায় আমি আরও বসাতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2rও কিন্তু আমরা বলতে পারি। বোঝা গেছে এতদূর পর্যন্ত? তাহলে এই গেল প্রতিফলন রিলেটেড প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা, যেটা আমরা ডিটেলে বুঝলাম। কোনো অসুবিধা? চলো, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবার এখানে তোমরা ছোট্ট করে একটা নোট বলে কথা লিখবে, যেটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে অনেক সময় কিন্তু এখান থেকে একটা এমসিকিউ দেয়, এটা আমাদের কিন্তু জানতে হবে। এটা তুমি ঠিক এর পরে নোট বলে লিখে রাখবে। নোটটা কি? ভালো করে দেখবে। এই যে যখন আলোক রশ্মিটা এসে পড়লো, বিভেদ তলে এসে পড়লো, পড়ার পর পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেল, তার মানে প্রতিফলনের ক্ষেত্রে মাধ্যমের পরিবর্তন হয় না, হয় কি? তাহলে 1 নাম্বার হচ্ছে প্রতিফলনে মাধ্যমের পরিবর্তন হয় না, মাধ্যমের পরিবর্তন যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমেই ফিরে যায়, তাহলে মাধ্যমের পরিবর্তন হয় না, মাধ্যমের কোনো পরিবর্তন হয় না। যেহেতু আলোক রশ্মিটা যখন এসে পড়লো, পড়ার পর সেই মাধ্যমেই ফিরে গেল, মাধ্যমের কোনো পরিবর্তন হয় না, তার জন্য আলোক রশ্মি অ্যাকচুয়ালি কি? একটা তরঙ্গ। আলো তো অ্যাকচুয়ালি সরলরেখা বরাবর যায় না, আলো হচ্ছে একটা তরঙ্গ, আর তরঙ্গ মানেই তার বেগ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে। তো তার জন্য যেহেতু মাধ্যমের কোনো পরিবর্তন হয় না, তার জন্য আপতিত রশ্মির বেগ যা হবে, প্রতিফলিত রশ্মির বেগ তাই হবে। আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, প্রতিফলিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তাই হবে। আপতিত রশ্মির কম্পাঙ্ক যা হবে, প্রতিফলিত রশ্মির কম্পাঙ্ক তাই হবে। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এগুলো তরঙ্গের থাকে, তো আমরা অলরেডি আগের দিন জেনে গেছি আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার জন্য এই প্রতিফলনে যেহেতু মাধ্যমের পরিবর্তন হচ্ছে না, বায়ু মাধ্যম থেকে এলো তো বায়ু মাধ্যমেই ফিরে গেল, তার জন্য আলোর বেগ, আলোর কম্পাঙ্ক, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আলোর বেগ, আলোর কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আলোর প্রতিফলনের সময় আলোর বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটে না। আপতিত রশ্মির বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য যা হয়, প্রতিফলিত রশ্মির বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য তাই হয়। শুধুমাত্র পরিবর্তন হয় একটা রাশির, কার? 3 নাম্বার দিয়ে আমরা সেটা কি লিখব? আলোর তীব্রতা হ্রাস পায়। কি হয়? তীব্রতার মানটা কমে যায়, তীব্রতা হ্রাস পায়, আলোর তীব্রতা হ্রাস পায়। তার মানে হচ্ছে যে আলোটা এসে পড়লো তার তীব্রতা যা হবে, যে আলোটা ফিরে গেল অর্থাৎ প্রতিফলিত রশ্মির তীব্রতা কি হবে? কিছুটা কমে যাবে। কেন? কারণ এই আলোটা যখন এসে পড়লো এই জায়গায় আলোর কিছুটা শোষণ ঘটে,
বাকি আলোটা প্রতিফলিত হয়ে ফিরে যায়। তাহলে যেহেতু আলোর শোষণ ঘটে যাচ্ছে, তার জন্য যে আলোটা এসে পড়লো তার তীব্রতা যা হয়, প্রতিফলিত রশ্মির তীব্রতা কি হয়, কিছুটা কমে যায়। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কি? যে প্রতিফলনে মাধ্যমের কোনো পরিবর্তন হয় না। তো মাধ্যমের পরিবর্তন হয় না বলে আলোর বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তার জন্য তাহলে কোন রাশিটার পরিবর্তন হয়? পরিবর্তন হয় আলোর তীব্রতার। কেন আলোর তীব্রতার পরিবর্তন হয়? কারণ যখন আলোক রশ্মিটা এসে এই বিভেদ তলে পড়ছে, সেখানে কিছুটা আলো শোষিত হয়, আলোর শক্তির কিছুটা শোষণ ঘটে, বাকিটা প্রতিফলিত হয়ে ফিরে যায়। তাই যেহেতু শোষণ ঘটছে, তার জন্য আলোর তীব্রতা হ্রাস পায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রতিফলনে নিচের কোন রাশিটির পরিবর্তন ঘটে? দিয়ে তোমাকে অপশন দেওয়া আছে বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তীব্রতা। তাহলে কি হবে? তীব্রতার পরিবর্তন ঘটে প্রতিফলনের জন্য। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? লিখে ফেলেছ এতদূর? চলো নেক্সট হচ্ছে লম্ব আপতন সম্পর্কে আমরা একটুখানি দেখে নেব। লম্ব আপতন ব্যাপারটা কি? এই প্রত্যেকটা জায়গায় তুমি যদি কনসেপ্টকে ক্লিয়ার রাখো, তাহলে দেখবে এখানে আর কোনো সমস্যা হচ্ছে না। আলো খুব সহজ জায়গা, শুধু আমাদের এখানে যেটা ক্লিয়ার রাখতে হয় ছবিগুলোকে, আর একটু কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হয়। আচ্ছা, এখানে এরকম হচ্ছে, এখানে এরকম হচ্ছে, এই প্রত্যেকটা জায়গাকে আমাদের একটু ক্লিয়ার রাখতে হয়। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে লম্ব আপাতন ব্যাপারটা কি? লম্ব আপাতন, হেডিং করো লম্ব আপাতন। লম্ব আপাতন মানে কি? ধরো এখানে একটা দর্পণ আছে, একটা আয়না আছে। তো দর্পণ অত ভালো ভাষা আসছে না, ধরো একটা আয়না আছে, ঠিক আছে? তো একটা আলোক রশ্মিকে তুমি যদি সোজা এরকম ভাবে দর্পণে গিয়ে ফেলো, একদম সোজা ফেললে, তাহলে রশ্মিটা কোন দিকে যাবে? যে রশ্মিটাকে একদম সোজাভাবে ফেললে, দর্পণে একদম সোজাভাবে ফেললে, অর্থাৎ তলের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রশ্মিটাকে ফেললে, মানে তুমি দাঁড়িয়ে আছো বাড়িতে, তোমার যে আয়না আছে, তুমি আয়নায় টর্চটা মারছো, সোজাভাবে মারছো, একদম সোজা, ডাইরেক্ট সোজা গিয়ে তোমার ধরো আয়নায় গিয়ে রশ্মি একটা টর্চকে ফেলছো, তাহলে টর্চের লাইটটা কোন দিকে ফিরে যাবে? প্রতিফলিত রশ্মিটা কোন দিকে ফিরে যাবে? যেদিকে এসেছিল আবার সেদিকেই ফিরে যাবে, ঠিক তো? এই ঘটনাটাকে আমরা কি বলছি? লম্ব আপাতন। লম্ব আপাতন কাকে বলছে? যখন আলোক রশ্মি বিভেদ তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে এসে পড়ে, এই বিভেদ তলের সঙ্গে দেখো 90 ডিগ্রি কোণে এসে যখন রশ্মিটা পড়ছে, তখন রশ্মিটা আবার পুনরায় সেই পথেই ফিরে যায়। এই ঘটনাটাকে আমরা কি বলছি? লম্ব আপাতন। কি বলছি? লম্ব আপাতন। ক্লিয়ার? লম্ব আপাতন কাকে বলে? অর্থাৎ যখন আলোক রশ্মি বিভেদ তলের সোজাসুজি এসে পড়ে, তখন পুনরায় সেদিকেই ফিরে যায়। এই ঘটনাটাকে আমরা বলছি লম্ব আপাতন। প্রশ্ন হচ্ছে, এই লম্ব আপাতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হয়? আচ্ছা, প্রতিফলন কোণের মান কত হয়? আর 3 নাম্বার হচ্ছে চ্যুতি কোণের মান কত হয়? এই তিনটের মান তোমরা ক্যালকুলেট করো, বলো কত হচ্ছে। আপতন কোণের মান কত হচ্ছে, প্রতিফলন কোণের মান কত হচ্ছে, আর চ্যুতি কোণের মান কত হচ্ছে? তিনটে। চলো আমি বলি এবার। চলো, আপতন কোণ পেতে গেলে তোমরা ম্যাক্সিমাম জন দেখো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি ভাবছো, কিন্তু সেটা কখনোই না, কখনো না। কেন? কারণ তোমাকে কনসেপ্ট বুঝতে হবে যে আপতন কোণ কাকে বলছে। আপাতন কোণ কাকে বলছে? আপাতন কোণ মানে হচ্ছে আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণ করে, তাই তো? তাহলে আপতন কোণ পেতে গেলে আমাকে অভিলম্ব টানতে হবে। অভিলম্ব মানে কি? এই যে আপতন বিন্দু আছে, এই আপতন বিন্দুতে আমি লম্ব টানবো। কার ওপর? এই বিভেদ তলটার ওপর। তাহলে ভাবো, এখানে তুমি যদি লম্ব টানো, সেই লম্বটা তো ঠিক এই রশ্মি বরাবরই হবে, এই রশ্মি বরাবরই হবে অভিলম্বটা। তাহলে দেখো, যেদিকে অভিলম্ব সেদিকেই আপতিত রশ্মি, অর্থাৎ যদি এটা অভিলম্ব হয়, ধরো এটা অভিলম্ব, তাহলে আপতিত রশ্মিটাও কিন্তু এরকম ভাবেই আছে। তাহলে এদের মধ্যে কি কোনো কোণ আছে? এদের মধ্যে কিন্তু কোনো কোণ নেই, তারা এভাবে আছে। এদের মধ্যেকার কোণ কত? 0 ডিগ্রি। আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে। লম্ব আপতনের ক্ষেত্রে যেটা অভিলম্ব সেই দিকেই আপতিত রশ্মি এসে পড়েছে, তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত হয়? 0 ডিগ্রি। 90 ডিগ্রি কিন্তু কখনোই না। অনেকেই কিন্তু এটা ভুল করে যে 90 ডিগ্রি হবে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান, কিন্তু লম্ব আপতনে আপতন কোণের মান হবে 0 ডিগ্রি।
কেন বুঝতে পারছো? কারণ যেটা অভিলম্ব সেই দিকেই রশ্মি এসে পড়ছে, তাহলে অভিলম্বের সঙ্গে রশ্মি ওভারল্যাপ হয়ে আসে, একদম এভাবে ওভারল্যাপ হয়ে আসে, তার জন্য মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ক্লিয়ার? চলো 2 নাম্বার, আমরা প্রতিফলনের সূত্র থেকে এমনিই জেনে গেছি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সবসময় সমান হয়। তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রিই হবে। লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। 3 নাম্বার হচ্ছে বিচ্যুতি কোণ কত হবে? লম্ব আপাতনের ক্ষেত্রে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণের মান কত হবে? এটা ক্যালকুলেট করে ফেলো, দেখি কত হয়। তাকাও, আমরা ডেল্টার একটা ফর্মুলা পেয়েছি একটু আগেই, 180 ডিগ্রি মাইনাস 2i পেয়েছি না? 180 ডিগ্রি মাইনাস 2i। ক্লিয়ার? এবার লম্ব আপাতনের ক্ষেত্রে এই i এর মান কত? 0 ডিগ্রি। তার মানে ডেল্টার মান কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 0, তাহলে 2 ইন্টু 0 মানে 0 সমান হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে যদি লম্ব আপাতন ঘটে সেই লম্ব আপাতনে চ্যুতি কোণের মান কত হয়? 180 ডিগ্রি। ক্লিয়ার? প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপাতনে আপতন কোণ 0, প্রতিফলন কোণ 0, কিন্তু চ্যুতি কোণের মান কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি। বা তুমি এমনিও ভাবতে পারো, যদি এই আয়নাটা না থাকতো তাহলে রশ্মিটা কোন দিকে যেত? এভাবে সোজা যেত, এভাবে নিচের দিকে সোজা বেরিয়ে যেত, কিন্তু আয়নাটা থাকার জন্য রশ্মিটা কোন দিকে যাচ্ছে? আবার ওদিকে ওপরের দিকে উঠে যাচ্ছে, যেদিকে আসছে সেদিকেই ফিরে যাচ্ছে। তাহলে রশ্মিটা কত ডিগ্রি বাঁকছে? দেখো এত ডিগ্রি কোণে বেঁকে গেছে, রশ্মিটা এত ডিগ্রি কোণে বেঁকে গেছে। যদি আয়না না থাকতো রশ্মিটা সোজা বেরিয়ে চলে যেত, কিন্তু আয়না থাকার জন্য এভাবে এসে পড়ার পর এভাবে বেরিয়ে যাচ্ছে, তাহলে রশ্মিটা যাওয়ার কথা ছিল এদিকে, যাচ্ছে এদিকে, তাহলে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে? এই কোণটাতে বেঁকে গেছে। আর এই কোণটার মান কত? এমনিও বুঝতে পারছো তুমি, কত? 180 ডিগ্রি। বা নর্মাল ফর্মুলা বসিয়েও পেয়ে গেলাম 180 ডিগ্রি মাইনাস 2i। ক্লিয়ার? কোনো অসুবিধা? চলো, কোনো অসুবিধা নেই। তাহলে দু একটা আমরা এখান থেকে অঙ্ক করে ফেলি, তাহলেই আমাদের এই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম একটা প্রশ্ন দিল, প্রতিফলনে, ওসব বাদ দাও, জাস্ট প্রশ্নটা লেখো, যদি আই অর্থাৎ আপতন কোণের মান 30 ডিগ্রি হয় তবে 1 নাম্বার প্রতিফলন কোণের মান কত, আর 2 নাম্বার চ্যুতি কোণের মান কত? অবশ্যই প্রতিফলনের কথা কিন্তু এখানে বলছি, প্রতিসরণের কথা কিন্তু বলছি না। তাহলে প্রশ্নটা দেখো, যদি আপতন কোণের মান 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত, আর 2 নাম্বার হচ্ছে চ্যুতি কোণের মান কত? করে ফেলো এটা নিজে নিজে। আপতন কোণের মান 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মান কত? 1 নাম্বারটা তো সোজা, 1 নাম্বার নিয়ে কোনো কথাই বলার নেই। আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, তাহলে আপতন কোণ যদি হয় 30 ডিগ্রি তাহলে প্রতিফলন কোণ কত হবে? প্রতিফলন কোণের মানও হবে 30 ডিগ্রি, প্রতিফলনের দ্বিতীয় সূত্র। চলো 2 নাম্বার বলেছে ডেল্টা অর্থাৎ প্রতিফলনে চ্যুতি কোণের মান কত হবে? তাহলে প্রতিফলনে চ্যুতি কোণের আমরা একটা ফর্মুলা জানি, ডেল্টা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2i, 180 ডিগ্রি মাইনাস 2i। চলো তাহলে 180 ডিগ্রির জায়গায় 180 লিখলাম, মাইনাস 2 ইন্টু আই এর জায়গায় মান বসিয়ে দিলাম। আমাকে বলে দিয়েছে আপতন কোণের মান 30 ডিগ্রি, তাহলে আই এর জায়গায় 30 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 30, তাহলে কত আসছে? 180 মাইনাস 60, তাহলে 60 আর এখানে কত হচ্ছে? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে যদি কোনো একটা প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? 30 ডিগ্রি হবে, আর চ্যুতি কোণের মান কত হবে? 120 ডিগ্রি হবে। কত হবে? 120 ডিগ্রি হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, আর একটা লাস্ট কোয়েশ্চেন এটা। ধরো এরকম দিয়েছে, প্রতিফলন কোণের মান, প্রতিফলন কোণ এর মান ধরো তোমাকে দিয়েছে 50 ডিগ্রি, সাপোজ এর মান হচ্ছে কত? 50 ডিগ্রি। প্রতিফলন কোণের মান 50 ডিগ্রি, তাহলে তোমাকে বার করতে বলছে চ্যুতি কোণ ডেল্টা এর মান কত, কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণের মান কত? কিভাবে বার করব? তাহলে ডেল্টার আমরা আরো একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি? জাস্ট ফর্মুলা বসাবো 180 ডিগ্রি মাইনাস 2r, এই ফর্মুলাটাও তো আমরা জানি। যেমন ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2i,
সিমিলারলি এই আই মানে হচ্ছে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয় প্রতিফলনের ক্ষেত্রে, তাহলে আই এর জায়গায় আমি আর বসাতেই পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2r আমি এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যদি প্রতিফলন কোণ 50 ডিগ্রি হয়, অর্থাৎ আর এর মান আমাকে বলে দিয়েছে 50 ডিগ্রি, তাহলে ডেল্টার মান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আর এর মান বসিয়ে দাও 50, তাহলে ডেল্টা ইকুয়াল টু 180 মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে যদি প্রতিফলন কোণের মান 50 ডিগ্রি হয়, তাহলে চ্যুতি কোণের মান কত হবে 80 ডিগ্রি। ক্লিয়ার? কোনো অসুবিধা? এই গেল প্রতিফলন। তাহলে প্রতিফলনের একদম কনসেপ্ট যে আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, চ্যুতি কোণ, প্রতিফলন কোণ, সূত্রগুলো কি কি, লম্ব আপতন ব্যাপারটা কি, আর লাস্ট হচ্ছে কিছু অঙ্ক আমরা সলভ করলাম আজকের ক্লাসে। নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গলীয় তলে আলোর প্রতিফলন। এই প্রতিফলন আমরা বুঝে গেলাম, মানে প্রত্যেকটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা সহজেই কিন্তু গলীয় তলের প্রতিফলনের ব্যাপারগুলো বুঝতে পারবো। তাহলে চলো দেখা হবে এবার পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা গলীয় তলে অর্থাৎ তোমার উত্তল দর্পণ, অবতল দর্পণ, ওই গলীয় তলে কেমনভাবে প্রতিফলন ঘটে সেইগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে চলো দেখা হবে এবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।